আমরা অক্সিজেন নিই বাঁচার জন্য, কিন্তু সেই নিঃশ্বাসই যদি আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভাবুন তো, আপনার চারপাশে চেনা বাতাস যদি হঠাৎ নীল বিষে ভরে ওঠে, ভালোবাসার বসন্ত হঠাৎ এক বিষাক্ত ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়ায়। সেই অন্ধকারের ভেতরেই সত্যের আলো খুঁজতে নেমেছে নীল আর প্রতীক্ষা। স্বাগতম গপ্পো ল্যাডস প্রাইভেট লিমিটেডে। এখানে গল্প শোনা নয়, অনুভব করা হয়। আমাদের আজকের বিশেষ নিবেদন সৌপ্তিক রয়ের কলম একটি দুর্দান্ত থ্রিলার গল্প, রক্তিম গোধূলি প্রথম পর্ব। আমাদের আবহ সঙ্গীত পরিচালনায় আবির মাইতি, গপ্প পাঠে সুদীপ চক্রবর্তী এবং অন্যান্য চরিত্রে ত্রিশাগ্নি সরকার, অন্বেষা নাগ, লিপি নস্কর, শর্মিষ্ঠা চক্রবর্তী, পার্থ মণ্ডল, প্রদীপ বড়াই, উপল মিত্র, অভিষেক দে, পার্থ চক্রবর্তী, বিক্রম ভৌমিক এবং আমি সৌরভ গোস্বামী। চলুন শুরু করা যাক আজকের গল্প, রক্তিম গোধূলি প্রথম পর্ব। কফি শপের কোণঠায় টেবিলটায় বসে প্রতীক্ষা যখন শেষবার ঘড়ির দিকে তাকালো, তখন সন্ধ্যা 6টা বেজে 10 মিনিট। বিকেল 4টে থেকে সে বসে আছে। জানলার বাইরে বিকেলের নরম আলো মুছে গিয়ে এখন সেখানে নাগরিক ব্যস্ততার ধূসর অন্ধকার। আরজের ফোনের সেই যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে শুনতে প্রতীক্ষার বিরক্তি এখন চরমে পৌঁছেছে। মাঝে একবার বুকের ভেতরটা অশুভ আশঙ্কায় মোচড় দিয়ে উঠেছিল। কোনো বিপদ হলো না তো? কিন্তু পরক্ষণেই নিজেকে শাসন করেছে সে। ভালোবাসার মানুষের জন্য দুশ্চিন্তা হওয়া বড় স্বাভাবিক, কিন্তু অকারণ অমঙ্গল ভাবাটাও ঠিক নয়। তবে আর অপেক্ষা করাও যে সম্ভব নয়। অভিমানে বুকটা ভারী হয়ে আসছিল তার। শেষমেশ কফি শপ থেকে বেরিয়ে অটো না নিয়েই হাঁটতে শুরু করলো সে। যদি পথে দেখা হয়ে যায়। কিন্তু মিনিট 15 হাঁটার পরও যখন আর যে দেখা মিলল না, তখন উদ্বেগ ছাপিয়ে রাগটাই বড় হয়ে দেখা দিল। দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে চলল প্রতীক্ষা। অথচ আজ সকাল থেকেই আর্যের মনটা ছিল বসন্তের বাতাসের মতো ফুরফুরে। দীর্ঘ 4 মাস চেন্নাইয়ের অফিসে কাজ সেরে গতকাল ফিরেছে সে। আজ শুধু প্রতীক্ষার সাথে দেখা করার দিন। সকালে দেখা করার কথা থাকলেও প্রতীক্ষার অফিস থাকায় বিকেল 4টেই সময় স্থির হয়েছিল। আর্য তখন জানত না সে আসলে প্রতীক্ষার সঙ্গে দেখা করার নয়, বরং নিজের মৃত্যুর মুহূর্ত গুনছিল। বিকেল 4টে নাগাদ পাড়ার নকুলদার চায়ের দোকানে আড্ডাটা রোজকার মতোই জমে উঠেছিল। হারান্দা সবে ক্রিকেট নিয়ে নিজের পাণ্ডিত্য জাহির করতে যাবেন, ঠিক তখনই রাজুদা আর্যকে দেখতে পেয়ে ডেকে পাঠালেন। এই আর্য কবে ফিরলি? আর্য খুব সংক্ষেপে উত্তর দিয়ে পাশ কাটানোর চেষ্টা করছিল। তার তখন তাড়া। প্রতীক্ষা অপেক্ষা করে আছে। কিছুটা কথা বলে বাইকটা নিয়ে সে যখন পাড়ার গলি থেকে বড় রাস্তায় উঠল, ঠিক তখনই কালান্তক সেই মুহূর্তটি ঘনিয়ে এলো। হঠাৎ ডান দিক থেকে একটা বিশাল লরি ঝড়ের গতিতে ধেয়ে এলো আর্যের দিকে। বাইকটা সামলানো বা পাশ কাটানোর ন্যূনতম সুযোগটুকু পেল না সে। চোখের পলকে বিশাল চাকার নিচে পিষে গেল তার দেহটা। ঘাতক লরিটা কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়েই সুযোগ বুঝে উধাও হয়ে গেল। চায়ের দোকান থেকে লোকজন চিৎকার করতে করতে ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। রাস্তার মাঝখানে পড়ে আছে আর্যের নিথর দেহ। মাথাটা থ্যাতলানো, চারপাশটা লালে লাল হয়ে ভেসে যাচ্ছে রক্তে। যে মানুষটা কয়েক মিনিট আগেই ভালোবাসার টানে ছুটে যাচ্ছিল, সে এখন এক বীভৎস নিস্তব্ধতায় মিশে গেছে। আর কিছু দূরেই প্রতীক্ষা তীব্র অভিমানে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে নিজের গন্তব্যে, এটা না জেনেই যে তার প্রিয় মানুষটা এখন সব অভিযোগ আর অভিমানের ঊর্ধ্বে চলে গেছে। কফি শপ থেকে প্রতীক্ষার বাড়ির দূরত্ব অনেকটা। সে যখন অভিমানে গজগজ করতে করতে কফি শপ ছেড়ে বেরিয়েছিল, তখন তার চারপাশের পৃথিবীটা ছিল ভীষণ স্বাভাবিক। রাস্তার ধারের হকারদের হাঁকডাক কিংবা রিকশার টুংটান শব্দে তার মনেই হয়নি যে শহরটার অন্য এক প্রান্তে তার চেনা পৃথিবীটা কয়েক সেকেন্ডের ব্যবধানে ওলটপালট হয়ে গেছে। বাড়ি পৌঁছে সে মায়ের সাথেও কথা না বলে শটান নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বার কয়েক ফোনটা হাতে নিয়েও জেদ করে বালিশের পাশেই সরিয়ে রাখল।
অন্ধকারটা জানলার বাইরে এখন আরও গাঢ় হচ্ছে। প্রতীক্ষার অভিমানও বাড়ছে পাল্লা দিয়ে। আর্যের পাড়ার মোড়ে তখন শ্মশানের স্তব্ধতা। লরির নিচে আর্যর দেহটা যখন পৃষ্ঠ হলো, তখন চেনা পাড়ার লোকেরাই প্রথম দৌড়ে এসেছিল। নকুলদার চায়ের দোকানের পরিচিত মুখগুলো আর্যকে রক্তে ভেজা অবস্থায় চিনতে পেরে স্তব্ধ হয়ে গিয়েছিল মুহূর্তে। তারা জানতো আর্যর বাড়ি কাছেই। রাজুদা এবং আরও কয়েকজন দৌড়ে গিয়ে আর্যর বাড়িতে খবর দিল। মিনিট দশেকের মধ্যে গোটা পাড়া সেখানে ভেঙে পড়ল। আর্যের বাবার পাথরের মতো নিথর মুখ আর তার মায়ের আকাশ ফাটানো আর্তনাদে সেই বিকেলের বাতাস হয়ে উঠল ভারী। পুলিশ এসে মৃতদেহ নিয়ে গেল হাসপাতালে। শোক আর বিমূঢ়তায় আর্যের বাড়ি তখন এক জনশূন্য দ্বীপের মতো হয়ে গেছে। প্রতীক্ষা তখন নিজের ঘরে আধো ঘুমে আধো জাগরণে। হঠাৎ রাত 9টা নাগাদ তার ফোনটা বেজে উঠল। আর্য নয়, আর্যর মায়ের ফোন। প্রতীক্ষা একটু অবাক হলো। কাকিমা তো সাধারণত তাকে এই সময় ফোন করেন না। ফোনটা ধরতেই ওপাশ থেকে কান্নার এমন একটা রোল ভেসে এলো যে প্রতীক্ষার বুকটা হিম হয়ে গেল। প্রতীক্ষা, ও প্রতীক্ষা, আমার আর্য নেই রে মা, আমাদের সব শেষ হয়ে গেল। উপাস থেকে কাকিমার কান্নার শব্দগুলো যেন চাবুকের মতো প্রতীক্ষার কানে বিঁধতে লাগলো। সে বুঝতে পারছিল না কি ঘটছে। শরীরটা থর থর করে কাঁপতে শুরু করলো তার। কাঁপা গলায় সে শুধু বলল, এসব কি বলছো কাকিমা? আর্য তো বিকেলে আমার সাথেই দেখা করার কথা ছিল, ও তো আসবে বলেছিল। পাথর হয়ে যাওয়া পায়ে কোনো ক্রমে বাড়ির বাইরে বেরিয়ে এলো প্রতীক্ষা। যে রাস্তা দিয়ে সে কিছুক্ষণ আগে আর্যের উপর রাগ করে হেঁটে এসেছিল, সেই রাস্তাই এখন তাকে নিয়ে যাচ্ছে এক করুণ বাস্তবতার দিকে। যে প্রিয় মানুষটার উপর সে গত কয়েক ঘন্টা ধরে পাহাড় প্রমাণ অভিমান জমিয়ে রেখেছিল, সে তখন হাসপাতালের হিমঘরে পড়েছিল এক অপরিচিত লাশের মতো। প্রতীক্ষা আকাশের দিকে তাকালো। আজ সেখানে কোনো তারা নেই, শুধু এক বিশাল শূন্যতা। সে বুঝল মানুষের অভিযোগগুলো কত তুচ্ছ হয়ে যায় যখন মৃত্যু মাঝখানে এসে দাঁড়ায়। সে আর্যকে 1000টা গাল বন্ধ করার সুযোগ পেত ঠিকই, কিন্তু শেষ একটাবার ভালোবাসি বলার সুযোগটুকু নিয়তি তাকে দিল না। একটি অন্ধকার কেবিন, কলকাতা বন্দর এলাকা, রাত 2:35। গঙ্গার ধারের একটি পুরনো গুদামঘরের ভেতরে ছোট একটা অফিসে তখনও নীল আলো জ্বলছে। ঘরের মাঝখানে বসে আছে একজন মাঝবয়সী লোক, যার ডান হাতের তর্জনীটা কাটা। সে খুব মনোযোগ দিয়ে একটা সিসিটিভি ফুটেজ দেখছে। স্ক্রিনে ফুটেজটি বারবার রিওয়াইন্ড করা হচ্ছে। একটি বাইক গলি থেকে বের হতেই একটি লরি তাকে পিষে দিয়ে চলে যাচ্ছে। লোকটার পেছনে কিছুটা অস্থির হয়ে পায়চারি করছে বছর 25-এর এক যুবক। পরনে দামি লেদার জ্যাকেট। কাজটা কি ঠিক হলো বস? মাঝ রাস্তায় এভাবে? পুলিশ কিন্তু সিসিটিভি চেক করবে। তর্জনী কাটা লোকটা স্ক্রিন থেকে চোখ না সরিয়েই হাসল, একটা শীতল হাসি। পুলিশ ফুটেজ পাবে না রে, ওই লরিটা অলরেডি গ্যারেজে পার্ট হয়ে গেছে, আর ড্রাইভারটাকে বর্ডার পার করিয়ে দেওয়া হয়েছে। আমার চিন্তা লরি নিয়ে নয়। সে হঠাৎ ফুটেজটা পজ করল। স্ক্রিনে তখন আর্যর নিথর দেহটা রাস্তায় পড়ে আছে, আর চারপাশের লোকজন সেখানে ভিড় করছে। লোকটা স্ক্রিনের এক কোণে জুম করল। ভিড়ের মধ্যে একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছে, যে আর্যের শরীরের খুব কাছে নিচু হয়ে কিছু একটা দেখছিল। আর্যর ব্যাগে ওটা ছিল না, ওটা হয়তো ও আগেই কোথাও ড্রপ করেছে। চেন্নাই থেকে ফেরার পর ও সোজা বাড়ি গিয়েছিল, সেখান থেকে ওই কফি শপে যাচ্ছিল। মাঝখানে শুধু 10 মিনিটের জন্য ও একটা জায়গায় দাঁড়িয়েছিল। যুবকটি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কোথায়? একটা কুরিয়ার সার্ভিস সেন্টারে, কিন্তু সেখানেও নিজের নামে কিছু পাঠায়নি, পাঠিয়েছে কোনো এক অচেনা ঠিকানায়। কাটা আঙুলের লোকটা পাশের ড্রয়ার খুলে একটা চিরকুট বের করলো। সেখানে একটা কোড নম্বর লেখা। সে যুবকটির দিকে তাকিয়ে বলল,
আমাদের হাতে সময় খুব কম, ওপর মহলে চাপ বাড়ছে। আর্য যা লুকিয়ে রেখে গেছে সেটা যদি লিক হয়ে যায়, তবে চেন্নাইয়ের ওই প্রজেক্ট তো বটেই, কলকাতার বড় বড় মাথাদের চেয়ারও নড়ে যাবে। একই সময়ে উত্তর কলকাতার একটি জরাজীর্ণ মেসে এক যুবক ল্যাপটপের সামনে বসে আছে। তার নাম সুবীর। সে পেশায় একজন হ্যাকার এবং মাঝে মধ্যে ফ্রিল্যান্স সাংবাদিকতা করে। আর্য ছিল তার ছোটবেলার বন্ধু। আর্যর মৃত্যুর খবর সে পেয়েছে। সুবীরের সামনের ল্যাপটপে একটা অটো ডাউনলোড উইন্ডো খোলা। আর্য মৃত্যুর ঠিক 20 মিনিট আগে একটা ক্লাউড স্টোরেজে কিছু এনক্রিপ্টেড ফাইল আপলোড করতে শুরু করেছিল। আর্যের মৃত্যুর সাথে সাথেই সম্ভবত কোনো অটোমেটিক ট্রিগার সুবীরের কাছে সেই ফাইলগুলোর অ্যাক্সেস পাঠিয়ে দিয়েছে। ফাইলগুলোর নাম বড় অদ্ভুত, দ্য সাইলেন্ট অক্সিজেন। সুবীর একটা সিগারেট ধরালো। তার হাত কাঁপছে। সে জানে ফাইলগুলো খোলার মানে হলো নিজের মৃত্যু পরোয়ানায় সই করা। লালবাজার পুলিশ সদর দপ্তর, ফরেন্সিক বিভাগ, রাত 12টা। ফরেন্সিক ল্যাবের সাদা টিউবলাইটের নিচে বসে আছেন ডক্টর অনিমেষ চ্যাটার্জি। তার সামনে রাখা আছে একটি প্লাস্টিকের প্যাকেট, যার ভেতরে জিপলক ব্যাগে ভরা কিছু নীল রঙের দানা। এই দানাগুলো কোনো ড্রাগস নয়, আবার সাধারণ কোনো রাসায়নিকও নয়। এগুলো উদ্ধার করা হয়েছে শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে হাইওয়ের ধারে পরিত্যক্ত একটি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। অনিমেষবাবু তার সহকারীকে বললেন, রিপোর্টটা তৈরি করো। এই নীল দানাগুলো আসলে এক ধরনের সিনথেটিক ক্যাটালিস্ট। এগুলো বাতাসে মিশলে অক্সিজেনের দহন ক্ষমতা কমিয়ে দেয়। সহজ ভাষায় বললে, এগুলো কোনো বদ্ধ ঘরে ছড়িয়ে দিলে মানুষ দম আটকে মারা যাবে, কিন্তু ময়নাতদন্তে মনে হবে স্বাভাবিক হার্ট ফেলিওর। সহকারী অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু স্যার, এই কেসটার সাথে তো শহরের কোনো বড় ক্রাইমের লিঙ্ক নেই। এটা তো একটা সাধারণ পাচার বলে মনে হচ্ছে। অনিমেষবাবু চশমাটা মুছে বললেন, সাধারণ নয়। এই একই কেমিক্যাল কম্পোজিশন আমি আজ থেকে 10 বছর আগে একটা ফাইলে দেখেছিলাম। সেই ফাইলটা এখন টপ সিক্রেট ক্যাটাগরিতে তালাবন্ধ। একই সময়ে পার্ক স্ট্রিটের একটি বিলাসবহুল পাবে বসে আছেন রুদ্রপ্রতাপ সিং। রুদ্র পেশায় একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, তবে তার কাজের ধরন একটু আলাদা। তিনি সরকারিভাবে কোনো ফাইল নেন না। তার কাছে আসে সেই সব কর্পোরেট কোম্পানি যারা পুলিশি ঝামেলা এড়িয়ে নিজেদের সমস্যার সমাধান চায়। রুদ্রর সামনে বসে আছে একজন সুবেশা মহিলা, নাম মালিনী সেন। কলকাতার অন্যতম বড় অক্সিজেন সাপ্লাই চেন কোম্পানি চেল্লাম এন্টারপ্রাইজের পিআর হেড। মালিনী দেবী খুব নিচু স্বরে বললেন, দেখুন রুদ্রবাবু, আমাদের চেন্নাই প্ল্যান্ট থেকে গত মাসে একটা হার্ড ড্রাইভ চুরি হয়েছে। আমাদের সন্দেহ আমাদেরই একজন ইঞ্জিনিয়ার এটা করেছে। সে কলকাতায় ফিরেছিল গতকাল, কিন্তু আজ বিকেলে একটা পথ দুর্ঘটনায় সে মারা গেছে। রুদ্র ড্রিঙ্কসের চুমুক দিয়ে নির্লিপ্ত গলায় বললেন, চুরি যদি হয়ে থাকে তবে চোর তো মারাই গেল। আপনাদের সমস্যাটা কোথায়? মালিনী সেনের গলার স্বর এবার আরও গম্ভীর হলো। সমস্যা হলো সেই হার্ড ড্রাইভটা পুলিশ উদ্ধার করতে পারেনি। আর্যর বাড়িতে বা ব্যাগে সেটা ছিল না। আমাদের ইনফরমেশন বলছে মৃত্যুর ঠিক আগে সে ওটা কলকাতার কোথাও কোনো সেফ ডিপোজিটে বা কারোর কাছে রেখে গেছে। আমাদের কিন্তু ওই ড্রাইভটা চাই পুলিশ জানার আগে। আর্য? নামটা কি আর্য সরকার? মালিনী সেন চমকে উঠলেন। আপনি জানলেন কি করে? রুদ্র পকেট থেকে নিজের ফোন বের করে একটা নিউজ পোর্টালের স্ক্রিনশট দেখালেন। আমি আজ বিকেলে খবরে দেখেছি। শহরতলি থেকে দূরে একটা নিঝুম অনাথ আশ্রম। সেখানকার বয়স্কা ইনচার্জ সিস্টার মেরি সবে শুতে যাচ্ছিলেন। হঠাৎ গেটের কলিং বেলটা বেজে উঠল। এই অসময়ে কে আসতে পারে? সিস্টার মেরি গেট খুলে দেখলেন কেউ নেই। শুধু গেটের সামনে একটা ছোট কুরিয়ারের প্যাকেট পড়ে আছে। প্রেরকের জায়গায় কোনো নাম নেই। ভেতরে একটা খেলনা আর একটা পুরনো দিনের মেমোরি কার্ড।
সাথে একটা চিরকুট, যাতে লেখা, যদি আমি আর না ফিরি তবে এটা যেন 10 বছর আগের সেই ফাইলটার সাথে মিলিয়ে দেখা হয়। সিস্টার মেরির চিরকুটটা পুড়ে ফ্যাকাশে হয়ে গেলেন। তার মনে পড়ে গেল 10 বছর আগের সেই বিধ্বংসী আগুনের কথা, যা এই আশ্রমের অর্ধেকটা ছাই করে দিয়েছিল। আর্যদের বাড়ির সদর দরজাটা আজ খোলা। সাধারণত এই পাড়ায় কোনো অকাল মৃত্যু হলে মানুষের ভিড় উপচে পড়ে, কিন্তু আর্যের এই বীভৎস দুর্ঘটনা সবাইকে কেমন যেন পাথর করে দিয়েছে। বসার ঘরের এক কোণে আর্যের বাবা বসে আছেন। মানুষটা গত 12 ঘন্টায় একটা শব্দ উচ্চারণ করেননি। তার চোখের চশমাটা টেবিলের উপর পড়ে আছে, আর দৃষ্টি জানলার বাইরে সেই অন্ধকার গলিটার দিকে, যেন তিনি এখনো আশা করছেন বাইকের আওয়াজ হবে আর আর্য বলবে, বাবা, আজ একটু দেরি হয়ে গেল। এই গলি দিয়েই তো আজ বিকেলে আর্য তার বাইকটা নিয়ে বেরোলো। যাওয়ার আগে বলে গিয়েছিল, বাবা, চেন্নাই থেকে তোমার জন্য একটা বিশেষ চশমার ফ্রেম এনেছি, আজ রাতে ওটা ট্রায়াল দিয়ে দেখো। সেই চশমার বাক্সটা এখনো ড্রয়ারের উপর পড়ে আছে, কিন্তু যার দেখার কথা ছিল সে এখন ধরা ছোঁয়ার বাইরে। আর্যের মা মেজের উপর আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠছেন বারবার। তার বিলাপের একটাই সুর, কেন যেতে দিলাম রে ওরে? অন্যদিকে প্রতীক্ষার ঘরটা যেন একটা নিস্তব্ধ কারাগার। গত রাত থেকে নিজের ঘরের আলো জ্বালায়নি প্রতীক্ষা। বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে অনেকক্ষণ। চোখের জল শুকিয়ে এখন গালের উপর সাদা রেখা পড়ে গেছে। তার মনের ভেতর বারবার একটা দৃশ্যই ফিরে আসছে। কফি শপে বসে সে কিভাবে রেগে আর্যকে মনে মনে ছোট করছিল। প্রতীক্ষার মা কয়েকবার ঘরে ঢুকেছেন, মেয়ের মাথায় হাত রেখেছেন, কিন্তু প্রতীক্ষা নির্বাক। সে শুধু আর্চির ফোন নম্বরে বারবার ডায়াল করে যাচ্ছে, যদিও জানে উপাস থেকে সেই একই যান্ত্রিক স্বর আসবে। একসময় ফোনের স্ক্রিনটা ঝাপসা হয়ে এলো। সে ফোনটা বুকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। একটা বার সুযোগ দিলে না আর্য? তুমি আসতে চেয়েছিলে, আর আমি অভিমান নিয়ে বাড়ি ফিরে এলাম। আমাদের শেষ দেখাটা এইভাবেই হওয়ার ছিল। সল্ট লেক, সেক্টর 5-এর নির্জন রাস্তা। রাত তখন প্রায় 2:30। সুবীরের অফিসের কাজ শেষ হতে আজ বেশ দেরি হয়ে গেছে। রাস্তাঘাট একদম জনশূন্য। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় নিজের দীর্ঘ ছায়া দেখতে দেখতে ফুটপাত দিয়ে হাঁটছিল সুবীর। তার কাঁধে ঝোলানো ল্যাপটপ ব্যাগ। আর্যের মৃত্যুর ধাক্কাটা সে এখনো সামলে উঠতে পারেনি, কিন্তু জীবিকার প্রয়োজনে তাকে কাজে বেরোতে হয়েছে। সে একটা বড় ক্রসিং পার হওয়ার জন্য রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে একটি লরিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখা গেল। সুবীর ভাবল লরিটা সোজা বেরিয়ে যাবে, তাই সে একবার রাস্তায় বাড়ালো, কিন্তু মুহূর্তের মধ্যে সব ওলটপালট হয়ে গেল। লরিটা হঠাৎ করেই অদ্ভুতভাবে দিক পরিবর্তন করে সরাসরি সুবীরের দিকে ধেয়ে এলো। প্রচণ্ড সংঘর্ষে সুবীরের দেহটা ছিটকে পড়ল রাস্তার ধারের লোহার রেলিংয়ের উপর। মাথাটা সজোরে ধাক্কা খেল সিমেন্টের পিলারে। লরিটা হঠাৎ মুহূর্তের জন্য গতি কমিয়েছিল, তারপর কো কো শব্দে স্টার্ট দিয়ে অন্ধকারের গভীরে মিলিয়ে গেল। নিথর হয়ে পড়ে রইল সুবীর। লালবাজার কন্ট্রোল রুম। সকালের ডিউটি অফিসার একটি রিপোর্ট টাইপ করছিলেন। গত 24 ঘন্টায় শহরে 2টি বড় পথ দুর্ঘটনা, একটি আর্যর, অন্যটি সুবীর হালদারের। ফাইলটা টেবিলে রাখতে রাখতে অফিসার পাশের সহকর্মীকে বললেন, শহরটা দিন দিন একটা মরণ ফাঁদ হয়ে যাচ্ছে, বুঝলে? কাল বিকেলে ওই চায়ের দোকানের সামনে ছেলেটা মরল, আর আজ ভোরে ওই আইটি কর্মীকে পিষে দিয়ে গেল লরি। দুটো কেসই এক, হিট অ্যান্ড রান। ড্রাইভারদের টিকিটাও ছোঁয়া যাচ্ছে না। সহকর্মী ফাইলটা ভালো করে দেখে নিয়ে বললেন, হ্যাঁ দেখলাম, আজকে ছোকরাটার তো ল্যাপটপটাও চুরমার হয়ে গেছে।
মনে হয় ঘুম চোখে রাস্তা পার হচ্ছিল। কেস দিয়ে ফাইলটা ক্লোজ করে দাও, এসবের আর কি নাড়া হবে না। পুলিশের কাছে এটা কেবলই ট্রাফিক আইন ভঙ্গের একটা পরিসংখ্যান। তারা তখনও জানে না যে ল্যাপটপটা চূর্ণ বিচূর্ণ হয়ে রাস্তায় পড়ে আছে, তার ভেতরেই লুকিয়ে ছিল আর্যের পাঠানো সেই সব থেকে বড় রহস্য, দ্য সাইলেন্ট অক্সিজেন। সকালের কাগজে সুবীরের মৃত্যুর খবরটা এক কোণে ছোট্ট করে ছাপা হয়েছে। প্রতীক্ষা সেটা দেখল না। সে তখন নিজের ঘরের জানলার বাইরে শূন্য চোখে তাকিয়ে। তার ফোনের স্ক্রিনে এখনো আর্যের শেষ কলটার হিস্ট্রি জলজল করছে। সে জানতো না আর্যের পর এখন সুবীরও নীরব হয়ে গেছে। সে জানতো না তার চারপাশের মানুষগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে এক অদৃশ্য ঘাতকের হাতে, যাকে পুলিশ স্রেফ দুর্ঘটনা বলে তকমা দিচ্ছে। 0 পয়েন্টের কাছাকাছি একটি গোপন ক্যাম্প। রাত 2:45। বরফের ঝাপটা কাঁচের জানলায় আছড়ে পড়ছে। বাইরের তাপমাত্রা এখন হিমাঙ্কের 10 ডিগ্রি নিচে। এই জনমানবীন পাহাড়ের খাঁজে যে একটি কংক্রিটের কাঠামো থাকতে পারে তা দূর থেকে বোঝার কোনো উপায় নেই। ঘরের ভেতরে টিমটিমে একটি আলো জ্বলছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে অক্সিজেনের খালি সিলিন্ডার। টেবিলের উপর ঝুঁকে কাজ করছেন এক মধ্যবয়সী বিজ্ঞানী, নাম ডক্টর হিরণময় সান্যাল। তার পরনে ল্যাব কোট নয়, বরং ছিঁড়ে যাওয়া একটা পুরনো জ্যাকেট। তার কাপা হাতে একটা সিরিঞ্জ, যার ভেতরে টলটল করছে স্বচ্ছ নীল রঙের এক তরল। আর কত মিলিগ্রাম বাকি রড? দরজার আড়াল থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হিরণময়বাবু চমকে ফিরে তাকালেন। দরজায় দাঁড়িয়ে আছেন কর্নেল চ্যাটার্জি। তার এক হাতে একটি স্যাটেলাইট ফোন, অন্য হাতে ধরা একটি ফাইল। কিন্তু কর্নেল, এই ফর্মুলা যদি বাতাসে মেশানো হয় তবে 5 মিনিটের মধ্যে এই গোটা ভ্যালি এক বিশাল কবরস্থানে পরিণত হবে। হিরণময়বাবুর গলায় আতঙ্ক। কর্নেল একটু হাসলেন। সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। জানি তো, তাই তো আমরা এটাকে বলছি দ্য সাইলেন্ট ইরেজার। 14 ছাড়াই একটা শহর খালি করে দেওয়ার এর চেয়ে ভালো উপায় আর নেই। চেন্নাইয়ের ওই ছোকরা ইঞ্জিনিয়ারটা বড় বেশি জেনে ফেলেছিল, তাকে খতম করা হয়েছে। এখন আমাদের কাজ এটা ফিনিশ করা। আপনারা মানুষ না, আর্যর মতো একটা ছেলেকে আপনারা... নামটা একদম উচ্চারণ করবেন না ডক্টর। যে ফাইলে আপনার স্বাক্ষর আছে সেটা লিক হলে কিন্তু আপনিও ছাড় পাবেন না। এখন বলুন, ওই মেমোরি কার্ডটা কোথায় যা আপনি আর্যকে পাঠিয়েছিলেন? উত্তরবঙ্গ রাজ্য সড়ক, নাকা চেক পয়েন্ট, ভোর 4:15। কুয়াশার চাদরে ঢাকা রাস্তা। একটি ছোট জিপ গাড়ি পাহাড়ি পথ পেয়ে নিচে নামছিল। জিপের ভেতরে বসে আছেন দুজন, ড্রাইভার বিকাশ আর তার পাশে এক তরুণী, নাম ইরা। বিকাশ স্থানীয় ট্যুরিস্ট গাইড, কিন্তু ইরার পরিচয় একটু আলাদা। সে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে নিজের পরিচয় দিলেও তার ব্যাগে থাকা ক্যামেরা লেন্সের ভেতরে লুকোনো আছে হাই ডেফিনিশন অডিও রেকর্ডার। বিকাশদা, পুলিশ কি চেকপোস্টে আমাদের থামাবে? ইরা একটু চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো। বিকাশ বিড়িটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে বলল, কাল রাত থেকে পাহাড়ে খুব কড়াকড়ি হচ্ছে দিদিমণি। উপর থেকে কোনো ভিআইপি মুভমেন্ট আছে মনে হয়। আপনি ব্যাগটাকে সিটের নিচে রাখেন। চেকপোস্টের কাছে আসতেই একদল সেনা সদস্য গাড়িটা থামালো। একজন অফিসার টর্চ উঁচিয়ে ভেতরে তাকালেন। কোথা থেকে আসছেন আপনারা? বিকাশ খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, লাচেন থেকে স্যার। দিদিমণি পাখি দেখার শখ নিয়ে এসেছিলেন, এখন গ্যাংটকে ফিরছেন। অফিসারটি ইরার দিকে একবার তাকালেন। ইরার গলায় ঝোলানো আইডি কার্ডটা দেখলেন, ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাসোসিয়েট। অফিসারটি পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন।
তিনি জিপের পেছনে রাখা একটা বড় কাঠের বাক্সের দিকে আঙুল তুললেন। ওটার ভেতরে কি আছে? ইরা একটু সামলে নিয়ে বলল, আমার ক্যামেরা, ট্রাইপড আর জঙ্গল থেকে মাটির কিছু স্যাম্পল নিয়েছি। অফিসারটি বাক্সটা খুলতে গেলেন না, কিন্তু তার চোখের ইশারাটা ছিল রহস্যময়। জিপটা যখন ছেড়ে দিল, এরা লুকিং গ্লাসে দেখল অফিসারটি কারোর সাথে ওয়্যারলেসে কথা বলছেন। গ্যাংটক শহর, সকাল 10টা। এরা জিপ থেকে নেমে সোজা ঢুকে পড়ল শহরের এক কোণে অবস্থিত এক জরাজীর্ণ লাইব্রেরিতে। সেখানকার ইনচার্জ এক বৃদ্ধ তিব্বতী মানুষ, যাকে সবাই লামা বলে ডাকে। ইরা তার ব্যাগ থেকে বের করল একটি নীল রঙের কাঁচের শিশি। লামা, এটা 0 পয়েন্টের পাশের ল্যাব থেকে সরিয়েছি। ওখানকার অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল, কিন্তু তরলটা বাতাসে ছড়ানোর সাথে সাথেই সবাই যেন কেমন একটা লুটিয়ে পড়ছিল। লামা শিশিটা হাতে নিয়ে সূর্যের আলোর দিকে ধরলেন। তরলটার ভেতরে ছোট ছোট নীল দানা ভাসছে। এটা সাধারণ কোনো রাসায়নিক নয় এরা। লামার গলায় এক গভীর বিষণ্ণতা। 10 বছর আগে তিব্বতের এক সীমান্তে ঠিক এমন এক নীল রঙের মেঘ দেখা গেছিল। সেই গ্রামের একটা মানুষও বেঁচে ফেরেনি। এটাকে বলা হয় দ্য ব্লো ডেথ। যারা এটা বানাচ্ছে তারা বাতাসকে নিয়ন্ত্রণ করতে চায়। এরা ল্যাপটপ খুলল। আমি ওখানকার একটা সার্ভার থেকে কিছু ফাইল কপি করেছি, কিন্তু সেগুলো পাসওয়ার্ড দেওয়া। ফাইলের কোড নেম SO2। লামা ল্যাপটপের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠলেন, সাইলেন্ট অক্সিজেন। ওরা তাহলে আবার ফিরে এসেছে। ইরা জানলার বাইরে তাকালো। পাহাড়ের উপর থেকে এক ঘন কালো মেঘ জমে উঠছে। এটা সাধারণ মেঘ নয়। সে বুঝতে পারল কলকাতার সেই দুর্ঘটনা, এই পাহাড়ের গোপন পরীক্ষা, সবে একই সুতোয় কাঁথা। কলকাতার ল্যাব থেকে ডক্টর অনিমেষ চ্যাটার্জি যে দানাগুলো পরীক্ষা করছেন, আর তার হাতের এই শিশিটা একই চমৎ শয়তানের বংশধর। হীরা টাইপ করা শুরু করল, টু মেন কন্ট্রোল, বায়োলজিক্যাল ওয়ারফেয়ার অ্যালার্ট, 0 পয়েন্ট ল্যাব ইজ অ্যাক্টিভ। সে জানে তার হাতে সময় খুবই কম। রাত প্রায় 9:30। প্রতীক্ষা তার শোবার ঘরের আলমারির তলা থেকে একটা পুরনো পেন ড্রাইভ আর আর্চের দেওয়া সেই চিরকুটটা ব্যাগের গোপন পকেটে ভরে নিল। তার ল্যাপটপে আর্চের পাঠানো সেই ড্রাইভের ফাইলগুলো তখন মাত্র কপি হয়েছে। সে জানে এই বাড়িতে থাকা আর নিরাপদ নয়। যে কোনো সময় ওরা চলে আসতে পারে। মা এখন ঘুমে আচ্ছন্ন। প্রতীক্ষা পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো। সে তার মাকে শুধু একটা চিরকুট লিখে রেখে গেল, মা, আমি কাকিমার বাড়িতে যাচ্ছি, তুমি বেশি চিন্তা করো না। কিন্তু সে জানে সে যাচ্ছে নীলের কাছে। নীলই এখন তার একমাত্র ভরসা। রাস্তায় বেরিয়ে প্রতীক্ষা একটা ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। শহরটা আজ অদ্ভুত রকমের শান্ত। রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দীর্ঘ ছায়া পড়ছে। প্রতীক্ষা লক্ষ্য করল না, তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা কালো রঙের কাঁচ ঢাকা গাড়ি ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়েছিল। সে ট্যাক্সিতে ওঠার ঠিক পরেই গাড়িটা খুব ধীর গতিতে স্টার্ট নিল। ট্যাক্সিটা যখন উল্টোডাঙা পার হচ্ছে, প্রতীক্ষা অনিচ্ছা সত্ত্বেও একবার রিয়ার ভিউ মিররে তাকালো। তার ঠিক 2-3টে গাড়ি পেছনে সেই একই কালো সেডান। সে গলি দিয়ে ঘুরলেও গাড়িটা সরছে না। প্রতীক্ষার বুকের ভিতরটা হিম হয়ে গেল। এটা কি কাকতালীয়, নাকি কেউ পিছু নিয়েছে? নিজেকে শান্ত করার জন্য সে ড্রাইভারকে বলল, দাদা, একটু জোরে চালান তো, দেরি হয়ে যাচ্ছে আমার। পিছনের গাড়িটাও পাল্লা দিয়ে গতি বাড়ালো। প্রতীক্ষা এবার নিশ্চিত হলো। তার হাত কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারল সুবীরের মৃত্যুর পর এখন সেই তাদের প্রধান টার্গেট।
সে নীলের নাম্বারটা ডায়াল করতে গিয়েও থেমে গেল। যদি ওরা ফোন ট্র্যাক করে, বিডি ব্লকের মোড়ে নেমে প্রতীক্ষা দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। এখানকার গলিগুলো বেশ গোলমেলে। সে সোজা না গিয়ে একটা সরু গলি দিয়ে ঢুকে পড়ল, যাতে পেছনের গাড়িটা তাকে সরাসরি দেখতে না পায়। তার কানে তখন নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। নীল আস্তে করে কফির মগটা টেবিলে রাখল। সে লক্ষ্য করল প্রতীক্ষার হাত কাঁপছে। প্রতীক্ষা নীলকে সবটা খুলে বলল, তবে এবার কোনো ল্যাপটপ বা চিরকুট নয়। সে নীলকে দেখালো তার ফোনের ড্রাইভের একটি লিঙ্ক। নীল জিজ্ঞেস করল, আচ্ছা, আর্যের চিরকুট, সুবীরের ল্যাপটপ, এগুলো পেলে কোথায় প্রতীক্ষা? পুলিশ তো এগুলো সব বাজেয়াপ্ত করেছে। আমি ওসব কিছুই পাইনি, ওগুলো সব পুলিশের কাছেই আছে নীল। কিন্তু আর্য মারা যাওয়ার ঠিক 20 মিনিট আগে আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিল। তাতে কোনো টেক্সট ছিল না, শুধু একটা গুগল ড্রাইভের লিংক আর একটা পাসওয়ার্ড। আমি ভেবেছিলাম আমাদের পুরনো কোনো ছবির ফোল্ডার, কিন্তু সুবীরের মৃত্যুর খবর শোনার পর আমি ওই লিঙ্কটা খুলি। নীল নড়ে চড়ে বসল। কি আছে লিঙ্কে? লিঙ্কে একটা ফোল্ডার আছে, কি যেন নাম, ও দ্য সাইলেন্ট অক্সিজেন। সুবীর হয়তো ওর ল্যাপটপ থেকে ওই ক্লাউড স্টোরেজেই ফাইল আপলোড করছিল। আর্য সম্ভবত জানতো ওর বিপদ হতে পারে, তাই ব্যাকআপ হিসেবে লিঙ্কটা আমাকে দিয়ে রেখেছিল। আর্যর ফোনটা পুলিশ ক্রাস্ট অবস্থায় পেয়েছে, কিন্তু আমার ফোনে তো লিঙ্কটা রয়ে গেছে। নীল প্রতীক্ষার ফোনটা নিজের এনক্রিপ্টেড ল্যাপটপের সাথে কানেক্ট করল। সে লক্ষ্য করল ফাইলগুলো অটো ডিলিট মোডে সেট করা, অর্থাৎ একবার ওপেন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাকআপ না নিলে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। নীল বলতে শুরু করলো, তুমি পুলিশের কাছে না গিয়ে ঠিকই করেছো। সুবীরের ল্যাপটপটা পুলিশ নিয়ে গেছে মানেই ওটা এখন ভৈরব বা মালিনী সেনের লোকেদের হাতে। ওরা ভাবছে ওটাই একমাত্র কপি, কিন্তু ওরা জানে না আর্য তোমার কাছে তুরুপের তাসটা রেখে গেছে। নীল দ্রুত কিবোর্ডে আঙুল চালালো। দাঁড়াও, আমি আগে এই ডেটাগুলো একটা ডার্ক ওয়েব সার্ভারে মিরর করি। তুমি বলো, তুমি সুবীরের ব্যাপারে কি জানলে? প্রতীক্ষা সোফায় হেলান দিয়ে বলল, সুবীরের মৃত্যুর ঠিক আগে ও আমাকে একটা ভয়েসমেল পাঠিয়েছিল। ও বলেছিল লালবাজারের ফরেন্সিক বিভাগের ডক্টর অনিমেষ যে নীল দানাগুলো পেয়েছে সেগুলো আসলে কোনো রাসায়নিক অস্ত্রের অংশ। সুবীর আর্যর ফাইলগুলো হ্যাক করে ডিকোড করার চেষ্টা করছিল, আর তখনই ওর ওপর হামলা হয়। হঠাৎ নীলের ল্যাপটপ স্ক্রিনে একটা লাল সিগন্যাল জ্বলে উঠল। সল্ট লেকের বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে একটি কালো রঙের সেডান গাড়ি নীলের গেটের সামনে এসে দাঁড়িয়েছে। 4 জন লোক গাড়ি থেকে নামলো। তাদের প্রত্যেকের হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। নীল শান্ত গলায় বলল, প্রতীক্ষা, রান্নাঘরের পেছনে সরু দরজা দিয়ে আমার গ্যারেজে যাও। ওখানে একটা পুরনো পালসার বাইক রাখা আছে, চাবিটা দেওয়ালে ঝোলানো। প্রতীক্ষা ঘাবড়ে গিয়ে বলল, আর তুমি? নীল ড্রয়ার থেকে ওর সার্ভিস রিভলভারটা বের করে নিল। আমি ওদের ব্যস্ত রাখছি, ওরা তোমার ফোনের ওই লিঙ্কটার খোঁজেই এসেছে। বাইরে থেকে দরজা ভাঙার শব্দ এলো। নীল ড্রয়িং রুমের আলো নিভিয়ে দিয়ে জানলার পর্দার আড়ালে পজিশন নিল। সে জানে সে এখন আর প্রতীক্ষার কলেজের বন্ধু নীল নয়, সে এখন এজেন্ট নীল। প্রথম লোকটা দরজা ভেঙে ঘরে ঢুকতেই নীল নিখুঁত নিশানায় তার পায়ে গুলি করল। সাইলেন্সারের মৃদু আওয়াজ আর লোকটার আর্তনাদ ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। নীল চিৎকার করে বলল, প্রতীক্ষা, বেরো এক্ষুনি! প্রতীক্ষা অন্ধকার গলি দিয়ে গ্যারেজের দিকে দৌড় দিল। সে বুঝতে পারছে আর্যের মৃত্যুর প্রতিশোধ নিতে হলে তাকে এখন বাঁচতে হবে। নীল একাই লড়ছে 4 জনের বিরুদ্ধে, যাতে প্রতীক্ষা সত্যতা নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছাতে পারে। নীলের ডুপ্লেক্স বাড়ির ড্রয়িং রুমে তখন বারুদের গন্ধ আর অন্ধকারের রাজত্ব। নীল জানে বাইরের ওই লোকগুলো সাধারণ কোনো গুন্ডা নয়। ওদের নড়াচড়া আর পজিশন নেওয়ার ধরন বলছে ওরা প্রশিক্ষিত হিট স্কোয়াড। দরজার পাশ দিয়ে দ্বিতীয় লোকটা উঁকি দিতেই নীল পরপর 2টো ফায়ার করল। লোকটা ছিটকে পড়ল বাইরে, কিন্তু বাকি 2 জন তখন জানলা দিয়ে ভেতরে গ্রেনেড ছোড়ার উপক্রম করছে। নীল দেখল তার ল্যাপটপের স্ক্রিনে প্রোগ্রেস বারটা 98% আটকে আছে।
আর মাত্র কয়েক সেকেন্ড। কামন কামন। ভিড় করলো নীল। প্রোগ্রেস বাড়ে তখন 99%। তখনই একটা টিয়ার গ্যাসের সেল জানলা দিয়ে ঘরের ভেতরে এসে পড়ল। নীল চোখ বন্ধ করে দম চেপে ধরল। 100%। মিরর ইনকমপ্লিট। নীল ঝট করে ল্যাপটপটা বন্ধ করে ব্যাগে পুরল এবং কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরের দিকে দৌড় দিল। পেছনের গ্যারেজে প্রতীক্ষা তখন বাইক স্টার্ট দিতে হিমশিম খাচ্ছে। আতঙ্কে তার হাত অবশ হয়ে আসছে। নীল অন্ধকার থেকে উদয় হয়েই ওকে সরিয়ে দিয়ে বাইকের হ্যান্ডেল ধরল। পেছনে বসো, শক্ত করে ধরো আমাকে। বাইকটা করছে উঠতেই গ্যারেজের শাটার ভেঙে বেরিয়ে এলো ওরা। পিছন থেকে সাইলেন্সার লাগানো পিস্তলের কয়েকটা গুলি বাইকের টায়ারের খুব কাছ দিয়ে বেরিয়ে গেল। নীল হেডলাইট না জ্বালিয়েই সল্টলেকের নিঝুম গলি দিয়ে বাইক ছোটালো।